আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ১৩৯ উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ কাল। মন্ত্রী এমপি সহ যে কারো প্রভাব বিস্তার ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ সিএসির। পাটুরিয়া দৌলতদিয়ায় এখনই দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দরকার নেই বললেন প্রধানমন্ত্রী। টাকা অপচয় না করে সড়ক ও সেতু বিভাগকে সমন্বয় করে কাজ করার নির্দেশ। ২০২৬ সালে ঋণ খেলাপি দেশের ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ, আশঙ্কা সিপিডির। ব্যাংক একীভূত করার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। সারা দেশে সরকারের বোরো ধান চাল কেনা শুরু। ধানের কেজি ৩২ এবং চালের দাম ৪৫ টাকা নির্ধারণ। কৃষককে হয়রানি না করার নির্দেশ। এবং জিম্বাবুয়েকে তৃতীয় টি-20তে ৯ রানে হারিয়ে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামীকাল হতে যাচ্ছে ১৩৯টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। ২২টি উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। জামালপুরের সরিষাবাড়ির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মন্ত্রী এমপি সহ যে কারো প্রভাব বিস্তার ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো কোনো দল ভোটে অংশ না নিলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে নির্বাচন। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। সংসদ নির্বাচনের ৪ মাস পর উপজেলা পরিষদে ভোট। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সারা দেশে ৪ দফায় ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় ১৪০টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬০০র বেশি প্রার্থী। এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। কথা বলেন মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার প্রসঙ্গে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রে কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয় সেই বার্তাটা যারা রিটার্নিং অফিসার তাদেরকে দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের মতোই উপজেলা পরিষদ নির্বাচনে সব দল অংশ না নেয়া এটি নিয়ম রক্ষার ভোট কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সিইসি। এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না, নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। কোনো একটা দেশের যে শাসন ব্যবস্থাকে চালু রাখতে হলে এবং স্থানীয় সরকারগুলোকে যদি আমরা চালু রাখতে চাই, সেই নির্বাচনটা কারো পছন্দ হোক বা কেউ বর্জন করুক, কিন্তু একটা নির্বাচন হতে হবে। সেই দায়িত্বটা আমাদের উপর অর্পিত হয়েছে, আমরা সেই দায়িত্বটা পালন করতে পারি। তার মতে কোনো কোনো দল নির্বাচন বর্জন করলেও প্রার্থী সংখ্যার বিচারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে স্থানীয় এই নির্বাচন। কেউ আসলো কি আসলো না, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি ৪ জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, এটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্যক্তি প্রার্থী। আমরা দলীয় প্রতিদ্বন্দ্বিতা দেখতে যাচ্ছি না। আমাদের দায়িত্ব হচ্ছে যে প্রার্থী আছে কিনা, প্রার্থীরা কন্টেস্ট করছে কিনা, কন্টেস্ট হলে সেই কন্টেস্টটা যেন অবাধ হয়, নিরপেক্ষ হয়। প্রথম ধাপে এরই মধ্যে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে মোট ২৮ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দরকার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখে তিনি বলেন, অর্থনৈতিক লাভ ও মানুষের কষ্ট লাঘবের কথা চিন্তা করে প্রকল্প হাতে নিতে হবে। এ সময় টাকা অপচয় না করে সড়ক ও সেতু বিভাগের মধ্যে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। ঢাকা শহরের যানজট কমিয়ে গাড়ির গতি বাড়াতে প্রায় ৯০ কিলোমিটার বৃত্তাকার সড়ক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার।
ঢাকার আব্দুল্লাপুর হয়ে গাবতলী বাবুবাজার দিয়ে ডেমরা পর্যন্ত সড়ক পথের কাজ বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। কতগুলো দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে। গণভবনে এ প্রকল্প সংক্রান্ত কার্যক্রম উপস্থাপন করা হলে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ইনার সার্কুলার রোডের পরিবর্তে আউটার সার্কুলার রোডের গুরুত্ব তুলে ধরেন তিনি। অনেকগুলি প্রস্তাব দেখানো হলো সড়কে, মানে ইনার সার্কুলার, তারপরে আউটার সার্কুলার। এত সার্কুলারের কি খুব বেশি একটা প্রয়োজন আছে নাকি আমাদের? কারণ ইতিমধ্যে অনেকগুলি সংযোগ কিন্তু হয়ে গেছে। সেখানে আমাদের কোনো কোনো জায়গা আছে যে সামান্য একটুখানি যোগ করে দিলেই কিন্তু যোগাযোগটা হয়ে যায়। তো ওটা আগে আপনাদের খোঁজ করে বের করতে হবে। শহরটা যে খুব অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, যে কারণে কাজ করতে গেলেই সমস্যা দেখা দিচ্ছে। আর এত ঘন বসতি, যেখানে মানুষকে সরানো, মানুষকে আবার অবস্থান করে দেওয়া, এগুলি নিয়ে অনেক সমস্যা আমাদের পড়তে হয়। তো সেটা মাথায় রেখেই কিন্তু আমাদের সিদ্ধান্ত। সেই জন্য আমি বলছি, যেখানে যতগুলি দেখানো হলো, আমার ভালো লেগেছে আউটার সার্কুলার যেটা বড় করে করা, সব থেকে বড় এলাকা নিয়ে, আমার ওটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করাটাই ভালো। দ্বিতীয় পদ্মা সেতু সহ নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রেও তা পরিশোধ করার সক্ষমতা বিবেচনা করে নিতে হবে। আদৌ আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা এখনই করব কিনা, ঠিক আমার মনে হয় এই মুহূর্তে খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে এটা এখন অত বলাও না, ওটা ধীরে চলা। যেটা আমাদের এখন আছে বর্তমানে আমার চলছে, ঠিক এই মুহূর্তে যেটা আমার প্রয়োজন নাই এত, সেটা আমি এখন আরো বাড়াতে যাব না বা করতে যাব না। বরং যেসব জায়গায় একেবারেই মানে দুর্গম রয়ে গেছে, সেগুলির দিকে আমরা দৃষ্টি দেব। এভাবে আমাদের পর্যায়ক্রমিকভাবেই কিন্তু কাজগুলি করতে হবে। পরনির্ভরশীলতা কমিয়ে যেন নিজেদের সক্ষমতা বাড়ে, সরকার সেভাবে দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা। রোহিঙ্গাদের জন্য আরো তহবিল সংগ্রহে আইওএম এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর মহাপরিচালক অ্যামি পোপ গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তায় তহবিল কমে গেছে। আইওএম এর উচিত আরো তহবিল সংগ্রহে নতুন অংশীদারদের খুঁজে বের করা। ভাষান্তরে রোহিঙ্গাদের স্থানান্তরে আইওএম কে সহায়তা করার কথাও বলেন তিনি। বৈঠকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সেখানকার নিরাপত্তার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন আইওএম এর মহাপরিচালক। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ অবস্থান ও নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। রোহিঙ্গারা বিভিন্ন দল ও উপগোষ্ঠীতে বিভক্ত এবং অভ্যন্তরীণ কোন্দলে লিপ্ত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনের মতো দেশবাসীকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপি। রাজধানীর বনানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করতে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, নির্বাচনের নামে উপজেলার ভোটেও দেশবাসীর সাথে প্রহসন করা হচ্ছে। প্রায় সব রাজনৈতিক দলের মতো উপজেলা নির্বাচনে দেশের জনগণের কোনো সাড়া নেই বলে দাবি করেন বিএনপির এই মুখপাত্র। বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানোর দামি নির্বাচন তারা করতে যাচ্ছে। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামী কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। আত্মীয় স্বজন, ভাই বোন রয়েছে, সবাইকে বলবেন কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, এই দাবি সরকারকে যেন কেউ সমর্থন না করে। 2026 সালে বাংলাদেশ ঋণ খেলাপি দেশের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। ওই বছর থেকে বিদেশি ঋণের মূল টাকা পরিশোধ করতে হবে। রাজধানীতে এক আলোচনা সভায় ব্যাংক একীভূত করার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ঋণ খেলাপিদের বাঁচাতেই এটা করা হচ্ছে। মাহবুব কবির চাপলের রিপোর্টে বিস্তারিত। ঋণের টাকায় হচ্ছে উন্নয়ন, চলছে একের পর এক মেগা প্রজেক্ট। এতে সরকারের লোনের পরিমাণ দাঁড়িয়েছে 16.5 লাখ কোটি টাকা, অর্থাৎ দেশের প্রতিটি মানুষের ঘাড়ে দেনার বোঝা প্রায় 1 লাখ টাকা। অনেক প্রকল্পের কাজ শেষ হওয়ায় বাড়ছে ঋণ পরিশোধের চাপ। এখন পর্যন্ত বিদেশি ঋণের সুদ পরিশোধ করছে সরকার। তবে 2026 সাল থেকে আসল সহ প্রতি বছর পরিশোধ করতে হবে প্রায়
6,000 কোটি টাকা। অর্থনীতি যেভাবে চলছে এমনটা অব্যাহত থাকলে লোন পরিশোধে সংকটের আশঙ্কা করছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশের গর্বের জায়গা, একটা বড় জায়গা। অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে। তাহলে $5 বিলিয়ন তো আপনি দিতে পারছেন না। এটা কয় মাস হয়ে গেছে? তেল আমদানি করেছেন, তার টাকা দিতে পারেন নাই। আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন। 2024 সালে ঝুঁকির মধ্যে পড়বে ঋণের টাকা শোধ করার জন্য, এবং সেটা 2026 সালে আরো বেশি প্রকট হবে। অর্থ কেলেঙ্কারি আর ঋণ খেলাপিতে জড়িত 5টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তাতে আপত্তি জানিয়েছে বেসিক ও ন্যাশনাল ব্যাংক। হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের পরও কোনো ব্যবস্থা না নিয়ে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শিকদার পরিবারকে। ঋণ খেলাপিদের সুরক্ষা দিতেই এমনটা করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তোলেন ডক্টর দেবপ্রিয়। কেন্দ্রীয় ব্যাংকের থেকে প্রশাসনিকভাবে নির্দেশনা দেওয়ার পরেও দেখেন কিভাবে মালিকানা বদল হয়ে গেল। আপনারা তো এটাও জানি না যে ওই ব্যাংকগুলোর যে সমস্ত খেলাফি ঋণ আছে, এর দায়িত্ব কে নিবে? আজকে আপনি একত্রিত করবেন, কালকে কি আবার সরকারের পক্ষ থেকে ওগুলি মাফ মুক্তি দিয়ে দেওয়া হবে? আপনার স্বচ্ছতার অভাব, আবার ওই তথ্যের ঘাটতি, আবার ওই জবাবদিহিতার সমস্যা ওখানে রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ারও তীব্র সমালোচনা করেন তিনি। ডাল মে কুছ কালা হ্যায়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। ঢাকা সফরে IMF এর সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে সমাপনী বৈঠকে ঋণের পরবর্তী কিস্তির টাকা ছাড়ে দুই পক্ষ একমত হয়েছে বলেও জানানো হয়। IMF প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। আগামীকাল কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। আশাবাদী যে আমাদের যে কিস্তি, সেটা পরবর্তী কিস্তি ছাড়া IMF বিভিন্ন বিষয়ে যে তাদের পর্যালোচনা, সেটা আমাদেরকে জানিয়েছে। আমরা বাংলা ব্যাংকের পক্ষ থেকে সেগুলো শুনেছি, এবং বেশিরভাগ বিষয়েই আমরা যে আমাদের যুক্তি এবং তথ্য সেগুলো উপস্থাপন করার পর আমরা উভয়ই একমত হয়েছি বিভিন্ন বিষয়গুলোতে। ভবিষ্যতের যে কর্মপরিকল্পনা, সেই বিষয়গুলোতে একমত হয়েছে। গত মৌসুমের চেয়ে দাম বাড়িয়ে শুরু হলো চলতি মৌসুমে বোরো সংগ্রহ কার্যক্রম। এবার 17 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে এই কার্যক্রম উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের জানান, ধান চালের গুণগত মান নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ফজলের রিপোর্টে বিস্তারিত। অন্যান্য বছরের মতো চলতি মৌসুমে শুরু হলো বোরো ধান সংগ্রহ কার্যক্রম। এরই মধ্যে হাওরের প্রায় সব ধান কাটা হয়ে গেছে। সারা দেশে 50% বেশি ধান উঠেছে কৃষকের গোলায়। সচিবালয়ে এবারের ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের পর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, কোনো অবস্থাতেই কৃষক যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখেই এবার খাদ্যশস্য সংগ্রহ করা হবে। প্রতিটি ইউনিয়নে 3 জন করে কৃষি উপসহকারী কর্মকর্তা আছে। তাদের কাছে একটি করে ময়েশ্চার মিটার দেওয়া আছে। যারা অ্যাপসে অ্যাপ্লিকেশন করেছেন বা কৃষি দপ্তর থেকে যাদের কৃষক ধান দেবে আবেদন করেছেন বা তালিকা পাঠিয়েছেন, তাদের বাড়িতে গিয়ে ধানটা পরীক্ষা করে আসবে ময়েশ্চার মিটার দিয়ে। গত মৌসুমে প্রতি কেজি ধান 30 টাকা ও সিদ্ধ চাল 44 টাকা দরে সংগ্রহ করা হয়েছিল। এবার প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 32 টাকা, সিদ্ধ চাল 45 টাকা ও আতপ চাল 44 টাকা। ধান চালের দাম বাড়লেও গতবারের তুলনায় কমেছে গমের দাম। এবার প্রতি কেজি গম সংগ্রহ করা হবে 34 টাকা দরে, যা গত বছর ছিল 35 টাকা। এবার 17 লাখ টন ধান ও চালের পাশাপাশি 50,000 টন গমও সংগ্রহ করা হবে। সঠিক সময় এই সংগ্রহগুলো করতে হবে, এবং আমরা জুন মাসের মধ্যে 70% আমরা বলেছি যে এটা মানে সংগ্রহ করার জন্য। আর হাওড়কে আমরা প্রাধান্য দিয়ে হাওড়ের ধানের বরাদ্দও বেশি দিয়েছি, যদিও মিল কম ওখানে, তার জন্য ধানের বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। এবার বোরো মৌসুমে ধান ও চাল কিনতে 7,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। 31 আগস্ট পর্যন্ত চলবে এবারের খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম। ধন্যবাদ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। শুধু ভর্তুকি নয়,
প্রতিটি পণ্য যেন ন্যায্য মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে কাজ করছে টিসিবি। রাজধানীর বারিধারা পার্কে মে মাসে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, সব ধরনের ক্রেতার কথা চিন্তা করে জুলাই থেকে সারা দেশে এলাকা ভিত্তিক স্থায়ী দোকানে পণ্য বিক্রি করবে টিসিবি। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। এলাকাটা এটা ডিপ্লোম্যাটিক জোন, এখানে আমি যখন শুনছি আমি নিজেও অবাক হয়েছি। কারওয়ান বাজার, মহাখালী কিংবা মোহাম্মদপুর নয়, মে মাসের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনের এই আয়োজন রাজধানীর ডিপ্লোম্যাটিক জোন বারিধারায়। এখান থেকে দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করলো সংস্থাটি। রিল্যাক্সে আসি, রোদ নাই, অনেক শান্তিতে আসি। বাড়ির দ্বারা তো দোকানের লাগিয়ে দেয় না, বাড়ির দ্বারা ঢুকছি, এটাই ধন্যবাদ। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই টিসিবি সাফল্যের সাথে সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই দীর্ঘ সময়ে বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল, বিশেষ করে সামরিক সরকারগুলো ক্ষমতায় থেকে টিসিবিকে একেবারেই ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছিল। সেই টিসিবিকে মাননীয় প্রধানমন্ত্রী আবার ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আগামীতে টিসিবির পণ্যের সংখ্যা বাড়ানোর চিন্তা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে পারলে দাম নিয়ে কেউ কোনো কারসাজি করতে পারবে না। এই প্রকল্পটা কিন্তু আমরা ফ্রি দিচ্ছি না, ফ্রি আমাদের অন্য কর্মসূচি আছে, এখানে কিন্তু পণ্য দাম দিয়ে কিনতে হয়। সো এমএন ফ্যামিলিকে দিতে হবে যার ওই 500 থেকে 1000 টাকা একবারে দিয়ে কেনার সামর্থ্য আছে। একেবারে যারা হতদরিদ্র তাদের জন্য কিন্তু আমাদের অন্য কর্মসূচি আছে। এ দফায় ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন অথবা রাইস ব্র্যান তেল, 5 কেজি চাল, 2 কেজি করে মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্য তেলের দাম রাখা হচ্ছে 100 টাকা। প্রতি কেজি চাল 30 টাকা আর মসুর ডাল 60 টাকা দরে বিক্রি করছে টিসিবি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ 10টি এয়ারবাস কিনতে চায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান। এক্ষেত্রে এয়ারবাসের দেয়া আর্থিক প্রস্তাব যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সচিবালয়ে ঢাকা সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন প্রতিমন্ত্রী ম্যারি ট্রেভেলিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা জানান ফারুক খান। তিনি বলেন, ইউরোপের এয়ারবাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং, এই দুটি কোম্পানির দেয়া প্রস্তাব আকর্ষণীয়। এ সময় ম্যারি ট্রেভেলিন জানান, এভিয়েশন খাতের উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে চায় যুক্তরাজ্য। এয়ারবাস ইতিমধ্যে তাদের অফার দিয়েছে, ফাইন্যান্সিয়াল অফার, বিভিন্ন অফার দিয়েছে। সেই অফারগুলিকে ভালোভাবে স্টাডি করে তারপরে আমরা সিদ্ধান্ত নিব। আজকে এবারই ওনারা চাচ্ছিল যে একটা এমইউ সাইন হোক। আমরা বলেছি না, এমইউটা এখন সাইন করতে পারবো না, কারণ এখন ইভ্যালুয়েশন কমপ্লিট হয়নি। ইভ্যালুয়েশন কমপ্লিট হলে তখন এই এমইউ সাইন হবে। পরিবেশ রক্ষায় রাজধানী সহ সারা দেশের গাছ কাটা নিয়ন্ত্রণে কমিটি কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি KM জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটকারী আইনজীবী হিসেবে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। তিনি বলেন, উন্নয়নের অজুহাতে নির্বিচারে বৃক্ষ নিধন করায় তাপমাত্রা নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি একটা নির্দেশনা দেওয়ার জন্য রুল জারি করা হয়েছে, যে তাকে বলা হয়েছে ডিসি এবং ইউনিয়নদেরকে একটা সার্কুলার ইস্যু করার জন্য, যে তারা যেন ওই স্ব জেলায় এবং উপজেলায় 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দেন, যে কমিটির অনুমতি নিয়ে এই গাছগুলো কাটা হবে। এই আদেশগুলো আজকে আদালত দিয়েছেন। হজ ভিসা ইস্যুর মেয়াদ 11 মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাব এই তথ্য নিশ্চিত করেছে। চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন 85,257 জন হজযাত্রী, কিন্তু এর মধ্যে ভিসা সম্পন্ন হয়েছে মাত্র 35,000 হজযাত্রীর। আজ মঙ্গলবার ছিল ভিসা আবেদনের শেষ দিন। এই পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে হজ ভিসা ইস্যুর মেয়াদ বাড়ালো সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। এদিকে হজ ভিসায় শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কায় যাওয়া যাবে বলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার। নতুন বিধিতে এই ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ এবং হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন।
চট্টগ্রামে জিম্বাবুয়েকে তৃতীয় টি-20তে 9 রানে হারিয়ে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। আগে ব্যাট করে তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে 5 উইকেটে 165 রান তোলে টাইগাররা। 57 রান করেন হৃদয়, জবাবে 156 রানে থামে সফরকারীদের ইনিংস। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। লক্ষ্য 166। আধুনিক ক্রিকেটে এই রান তারায় জয়ের পাল্লাটাই ভারী, তবু জিম্বাবুয়ে পারল না। বাংলাদেশের বোলাররা হয়তো তুষ্টিতে ভাসতে পারেন, কিন্তু বাস্তবতা হলো শক্তি সামর্থ্যে অনেকটাই পিছিয়ে সিকান্দার রাজার দল। সেই পিছিয়ে থাকা দলের বিপক্ষেই কিনা টপ অর্ডার আরও একবার ঘুরিয়ে গেল। সিরিজে টানা 3 ইনিংসেই লিটন দাস ফিরলেন মুজারাবানির বোলিংয়ে। সুইংয়ে বাংলাদেশের ওপেনারের অবস্থা কতটা নড়বড়ে তা ফুটে উঠল। টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া অধিনায়কদের মধ্যে স্ট্রাইক রেটে নিচের দিকে দ্বিতীয় স্থানে থাকা শান্ত আরও একবার হতাশ করলেন। এরপর তানজিদ হাসান তামিমের উইকেট। 9 ওভারে 60 রানে টাইগাররা হারায় 3 ব্যাটারকে। ব্যতিক্রম তাওহিদ হৃদয়। 150 স্ট্রাইক রেটে তিনি সতীর্থদের দেখালেন এই ফরম্যাটে ব্যাটিংটা কিভাবে করতে হয়। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে খেললেন 38 বলে 57 রানের ইনিংস। চতুর্থ উইকেটে 87 রানের জুটিতে জাকের আলীও কিছুটা সঙ্গ দিলেন। 34 বলে তার ব্যাটে আসে 44 রান। শেষ 10 ওভারে বাংলাদেশ তোলে 102 রান। জবাবে প্রথম 10 ওভারে জিম্বাবুয়ের ইনিংসে যোগ হয় 65 রান, কিন্তু 4 ব্যাটসম্যান বিদায় নেওয়াতেই কিছুটা চাপে পড়ে সফরকারীরা। জোড়া আঘাত করেন সাইফুদ্দিন। সেই চাপ সামলে মাসা কাজ্জা আর ফারাজ আকরাম নবম উইকেটে 54 রানের জুটি করে বাংলাদেশকে কাঁপিয়ে দেয়। নাভিশ্বাস উঠে যাওয়া ম্যাচে শেষ পর্যন্ত অবশ্য স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে শান্তর দল। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে হস্তান্তর করেছে নির্বাচন কমিশন। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মার্ট জাতীয় পরিচয়পত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন এসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, এখন থেকে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এটি দেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের অনন্য স্বীকৃতি। মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে সম্মানী ভাতা বৃদ্ধি সহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরে তিনি বলেন, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। যে কোনো প্রয়োজনে সরকার সবসময় তাদের পাশে থাকবে বলেও জানান রাষ্ট্রপতি। দেশের আদালতগুলোতে 2000 বিচারকের বিপরীতে 40 লাখ মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি জানান, অনেকেই বিচার পেতে সারা জীবনের উপার্জন হারাচ্ছেন। বাংলাদেশ টেলিভিশনের প্রমাণিত অপ্রমাণিত আইন ও আদালত বিষয়ক সচেতনতামূলক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। স্মার্ট বাংলাদেশ তখনই হবে যখন দেশের সব নাগরিকের বিচার পাওয়ার পথ সহজ হবে বলেও জানান তিনি। আইনি প্রতিকার ও আদালত সম্পর্কে সচেতন করে তুলবে মানুষকে। সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, আইন আদালত সম্পর্কে ধারণা সুস্পষ্ট হবে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। ন্যায় বিচার পেতে সহায়তা করবে বলেও জানান তিনি। দেশের মাত্র 2000 বিচারক 40 লক্ষেরও অধিক মামলা নিষ্পত্তির কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তবুও মামলা জট হতে আমরা পরিত্রাণ পাচ্ছি না। অনেক ক্ষেত্রেই একটি মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে 10-12 বছর লেগে যায়। ইতোমধ্যে হয়তো বিচার প্রার্থী লোকটি সর্বশান্ত হয়ে যাচ্ছে, মামলার খরচ তারা দিকে। এ সবই আমাদের দেশের বাস্তবতা। থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে পাত্র পাত্রীর রক্ত পরীক্ষা করতে সরকারিভাবে আইন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা বলেন, বিয়ের আগে কেউ থ্যালাসেমিয়ার বাহক কিনা তা জানা গেলে রোগটি প্রতিরোধ করা সম্ভব। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় আক্রান্ত রোগীর জন্য রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেওয়ারও দাবি করেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। দেশে প্রতি বছর 7,000-এরও বেশি শিশু রক্তরোগ থ্যালাসেমিয়া নিয়ে জন্মাচ্ছে। বর্তমানে এতে আক্রান্ত রোগীর সংখ্যা 60,000-এরও বেশি।
বিশ্ব থ্যালাসেমিয়া দিবসকে সামনে রেখে রাজধানীর মালিবাগে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে বিশেষজ্ঞরা জানান, বিশ্বে বছরে 90,000 শিশু এই রোগ নিয়ে জন্মায়। যুক্তরাজ্য, গ্রিস, ইটালি ও সাইপ্রাস এই রোগ প্রতিরোধে বিয়ের আগে পাত্রপাত্রীর থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করে এক্ষেত্রে বেশ উপকার পেয়েছে বলেও জানিয়েছেন তারা। এটা একটা ডিজাস্টার যেটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কারা কারা থ্যালাসেমিয়া বাহক। এক বাহক যেন আরেকজন স্বাভাবিক মানে বাহক নয় এমন স্পাউসকে বিয়ে করে। ট্রিটমেন্ট কস্ট কিছু সাবসিডি দেওয়ার জন্য যথাযথ উদ্যোগ নেয়। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর 44% অভিভাবকের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ জানিয়ে চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করার দাবি তোলেন সংশ্লিষ্টরা। তো আমরা এখানে দিনে প্রায় 150 জনকে ব্লাড ট্রান্সফিউশন করতে পারবো। এছাড়া এখানে আমরা থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য যে টেস্ট করা লাগে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস সেটা আমরা করতে পারি। আমাদের হাসপাতালে যে কোনো একটা রোগী যে একদিনে 6-7 ঘন্টার মধ্যে তার রক্ত সহ বিভিন্ন সেবা নিয়ে চলে যেতে পারে। সরকারি হাসপাতালগুলি আছে সেখানে গেলে কিন্তু 1-2 দিনের আগে এই সেবা সম্পন্ন করা সম্ভব না। শিশুদের স্বাভাবিকের চেয়ে কম বৃদ্ধি, ফ্যাকাশে ত্বক, খাওয়া দাওয়ায় অনীহা এবং খিটখিটে মেজাজ দেখা দিলে দ্রুত থ্যালাসেমিয়া পরীক্ষার আহ্বানও জানান বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত স্যালাইনের দাম বৃদ্ধি বা কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করলে সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। রাজধানীর সিডাপ মিলনায়তনে ডেঙ্গু প্রস্তুতি নিয়ে আলোচনায় তিনি একথা বলেন। মন্ত্রী জানান, এবার আগে থেকেই ইনজেকশন ও স্যালাইন প্রস্তুতকারী প্রতিষ্ঠানসমূহকে সম্ভাব্য চাহিদা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এরপরও জরুরি ডেঙ্গু পরিস্থিতিতে স্যালাইন নিয়ে সিন্ডিকেট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ডেঙ্গু মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালকেও প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা ছাড়াও সারা দেশে ডেঙ্গু মোকাবেলায় নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন সামন্ত লাল সেন। ডেঙ্গির চিকিৎসা সম্বন্ধে আমি বিশ্বাস করি আমাদের সারা দেশের একদম উপজেলা লেভেলেরও যারা চিকিৎসক আছেন তাদেরকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা সবাই ডেঙ্গি সম্বন্ধে এখন চিকিৎসাতে কোনো ঘাটতি হবে কিংবা চিকিৎসা জানে না এরকম হবে না। ভালো চিকিৎসা সে ঢাকার বাইরেও হবে, ঢাকার ভিতরেও হবে। গত 6 বছরেও শেষ হয়নি মানিকগঞ্জে মডেল মসজিদের নির্মাণ কাজ। দীর্ঘ সময়েও কাজ শেষ না হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের গাফিলতিকে দোষেন স্থানীয়রা। তবে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে মসজিদ হস্তান্তর করতে আলটিমেটাম দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। ইসলামিক জ্ঞান ও সংস্কৃতি বাড়ানোর লক্ষ্যে 2017 সালে দেশে 560টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এর আওতায় 2019 সালে মানিকগঞ্জে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান হুসাইন কনস্ট্রাকশন। কিন্তু কাজ পাওয়ার পর থেকেই জায়গা অধিগ্রহণ, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি, করোনার অজুহাতে 2023 সাল পর্যন্ত নামমাত্র কাজ করে গণপূর্তের কাছে আত্মসমর্পণ করে নির্মাতা প্রতিষ্ঠানটি। পরে এবছর জানুয়ারিতে মসজিদের নির্মাণ কাজ দেওয়া হয় রফিক কনস্ট্রাকশন নামে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতিতেও হতাশ এলাকাবাসী। হইতেছে না, মানে কিছু কাজ হয়, কিছু কাজ হয় না, মানে এটা কন্ট্রাক্টর না প্রশাসনের গাফিলতা, এটা আমরা সঠিক বুঝতে পারতেছি না। কাছে দাবি আমাকে এইটুকু যে মসজিদটা হইলে আমাকে একটু সুবিধা হয়, সব দিকেই ভালো, আমাকে আমরা ভালো হয়। সামনে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না এলে নির্দিষ্ট সময়ের মধ্যে জেলাবাসীর বহুল কাঙ্ক্ষিত মডেল মসজিদটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমরা আশা করতেছি যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সরকারি বিধিনিষেধ না থাকে তাহলে আমরা যত সময়ের মধ্যেই আমরা কাজটা ইনশাল্লাহ শেষ করে দিব। প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে নির্মাণ কাজে দেরি হয়েছে স্বীকার করে নির্বাহী প্রকৌশলী জানালেন, দ্রুত কাজ শেষ করতে নির্মাতা কোম্পানিকে আলটিমেটাম দিয়েছেন তারা। প্রথম ধাপে যখন মসজিদের জায়গাটা বুঝাই দিতে আমাদের অনেক দেরি হয়ে গেছিল। যখন প্রথম টেন্ডারটা ক্যান্সেল হয় তখন ওই ঠিকাদার তো অনেকদিন জায়গা বুঝে না পাওয়ার কারণে কাজ শুরুই করতে পারেনি। তো সেক্ষেত্রে জটিলতা প্রথম দিকে ছিল, পরবর্তীতে তো কাজ শুরু হয়ে যাওয়ার পরে আর
তেমন জটিলতা হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের অর্থায়নে সারা দেশে মডেল মসজিদ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর। এরই মধ্যে বিভিন্ন জেলায় নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদ আকৃষ্ট করেছে সবাইকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। Bangladesh Garments, Accessories and Packaging Manufacturers and Exporters Association BGAPA-MEA 2024-26 বর্ষের নির্বাচন হবে আগামী 11 মে। গতরাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি। এতে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সংগঠনের সাবেক সভাপতি শফিউদ্দিনের সভাপতিত্বে প্যানেল লিডার মোহাম্মদ শাহরিয়ার চট্টগ্রাম অঞ্চলের 5 জন সহ 21 প্রার্থীকে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ মিলিটারি একাডেমির শিক্ষা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল লুৎফর রহমান, আব্দুল কাদের খান, বিজিএমইএর সাবেক পরিচালক AM শফিউল করিম এবং ওয়ার্ড কাউন্সিলর শাহিদুল ইসলাম বাবু এবং ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা বক্তব্য রাখেন। এবারে জানাবো আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গাজীপুরে ওয়ালটন হাইটেক পার্কে সর্বজনীন পেনশন স্কিমের অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন স্লোগানে গাজীপুর জেলা প্রশাসনের এই উদ্যোগ। সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সর্বসাধারণকে উদ্বুদ্ধ করাই কর্মশালার উদ্দেশ্য। হাইটেক পার্কের শতাধিক কর্মকর্তা এই কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান SM শামসুল আলম সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কর্মশালায় ওয়ালটন হেডকোয়ার্টার্সের সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। জানাবো পার্টেক্স খেলার খবর। বাংলাদেশ পুলিশকে 2-1 গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুন্সিগঞ্জের মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য ধরে রেখে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে আলফাজ আহমেদের দল, কিন্তু খেলার ধারার বিপরীতে দ্বিতীয়ার্ধের শুরুতে পুলিশকে এগিয়ে নেন এডওয়ার্ড মরিয়ভ। যদিও ম্যাচে ফিরতে সময় নেয়নি সাদা কালো জার্সিধারীরা। 68 মিনিটে ইমানুয়েল সানডে সমতায় ফেরান বর্তমান চ্যাম্পিয়নদের। এরপর 78 মিনিটে শাহরিয়ার ইমনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মতিঝিল পাড়ার ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় পর্বে রাতে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে পিএসজি। প্রথম লেগে জার্মান ক্লাবের বিপক্ষে 1-0 গোলে হেরে কিছুটা পিছিয়ে লুইস এনরিকের দল। তবে নিজেদের মাঠে খেলা হওয়ায় আত্মবিশ্বাসী কিলিয়ান এমবাপ্পেরা। অতীত ইতিহাস থেকেও তারা অনুপ্রেরণা নিতে পারে। 4 বছর আগে শেষ 16তে প্রথম লেগে ডর্টমুন্ডের কাছে হারলেও ঘরের মাঠে বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফরাসি ক্লাবটি। এখনও চ্যাম্পিয়ন্স লিগ না জেতা পিএসজিকে ফাইনাল নিশ্চিত করতে হলে অন্তত 2 গোলের ব্যবধানে জিততে হবে। রাত 1টায় মাঠে নামবে দু দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। 139 উপজেলায় প্রথম ধাপের ভোট গ্রহণ কাল। মন্ত্রী এমপি সহ যে কারো প্রভাব বিস্তার ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ সিএসির। পাটুরিয়া দৌলতদিয়ায় এখনই দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দরকার নেই বললেন প্রধানমন্ত্রী। টাকা অপচয় না করে সড়ক ও সেতু বিভাগকে সমন্বয় করে কাজ করার নির্দেশ। 2026 সালে ঋণ খেলাপি দেশের ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ, আশঙ্কা সিপিডির। ব্যাংক একীভূত করার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। সারা দেশে সরকারের বোরো ধান চাল কেনা শুরু। ধানের কেজি 32 এবং চালের দাম 45 টাকা নির্ধারণ। কৃষককে হয়রানি না করার নির্দেশ। এবং জিম্বাবুয়েকে তৃতীয় টি-20তে 9 রানে হারিয়ে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।